সবাইকে স্বাগত জানাই হরর টাইম চ্যানেলের একটা নতুন ভূতের সিরিজ, যে সিরিজের নাম ব্রাম স্টোকারের লেখা ড্র্যাকুলা। এই গল্পটি 10টি ভাগে বিভক্ত। আজকের এপিসোডে রয়েছে এর প্রথম ভাব, ক্রাউন ড্র্যাকুলার আবির্ভাব। আপনারা যদি সিরিজটিকে সাপোর্ট করেন তাহলে আমি এই সিরিজটিকে আরও এগিয়ে নিয়ে যাব, তাই তাড়াতাড়ি ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু করা যাক ক্রাউন ড্র্যাকুলার আবির্ভাব। কার্পেথিয়ান পর্বতের নিচে অনেক দিনের পুরনো এক সরাইখানা ছিল। এক পলক দেখলেই বোঝা যায় একসময় এর বেশ চাকচিক্য ছিল, কিন্তু দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় আজকে জীর্ণ দশায় পৌঁছেছে। এইভাবে কিছুদিন চললে হয়তো একসময় হুড়মুড় করে ভেঙে পড়বে। সরাইখানার মালিক এক বৃদ্ধ। একসময় তার গায়ে সিংহের শক্তি ছিল। আজ বার্ধক্যের হাতে নিজের জীবনকে সঁপে দিয়ে শেষ জীবন অপেক্ষা গুনছেন। সারাদিন লাঠির ভর দিয়ে টুকটুক করে ঘুরে বেড়ায়, যাত্রীদের তদারকিও করে সাধ্যমতো, কিন্তু সরাইখানার রক্ষণাবেক্ষণের অন্যান্য কাজ তার স্ত্রীকেই করতে হয়। যাত্রীদেরও আপ্যায়নের যাবতীয় কাজকর্মে তার এতটুকু ত্রুটি কারোর নজরে পড়েনি কোনো দিন। একদিন সন্ধ্যায় প্রকৃতির গায়ে আলো আঁধারের খেলা চলছে। এমন সময় একটা এক্কা গাড়ি এসে সরাইখানার দরজার সামনে দাঁড়ালো। কোচম্যান ঠোঁট বিকৃত করে অস্ফুট উচ্চারণ করলো। প্রভুর নির্দেশ মতো ক্লান্ত ঘোড়াটা সরাইখানার দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। কোচম্যান মুহূর্তের মধ্যে গাড়ি থেকে লাফিয়ে নিচে নেমে গাড়ির দরজা খুলে বলল, নামুন বাবু, এই সেই সরাইখানা। গাড়ির দরজা খুলতেই এক সুদর্শন যুবক নেমে এলেন। বছর 30-এর কাছাকাছি। পোশাক পরিচ্ছেদের সুরুচির পরিচয় পাওয়া যায়। নাম জোনাথন হারকার, ইংল্যান্ডের বাসিন্দা, পেশায় আইনজীবী। গাড়ি থেকে নেমে জোনাথন একবার সরাইখানার ওপর চোখ বুলিয়ে নিল। সরাইখানা দেখতে দেখতে মনটা হঠাৎ কেমন বিষিয়ে উঠল। এটাকে সে কিছুতেই সরাইখানা বলে মেনে নিতে পারছে না। পর মুহূর্তেই আবার মনকে প্রোধত করল, এখান তো আর সারা জীবন কাটাতে আসিনি, এক রাতের অতিথি মাত্র। রাতটুকু কোনো রকম কাটিয়ে দিতে পারলেই ব্যাস। দুপুরের গন্তব্যস্থলের দিকে সে পা বাড়াবে। জোনাথনকে নীরব দেখে কোচম্যান বলল, বাবু, সরাইখানা তো পাওয়া গেছে, মালপত্র গাড়ি থেকে নামিয়ে ফেলি? হ্যাঁ, নামিয়ে রাখো। কোচম্যান একটা সুটকেস গাড়ি থেকে নামিয়ে সরাইখানার সামনে রাখলো। জোনাথন বলল, তুমি কি এক্ষুনি চলে যাবে? ঠিক আছে বাবু, আপনি তো সরাইখানা পৌঁছে গেছেন, আমার আর দরকার আছে কি ঘর খালি আছে কিনা। আসলে আমাকে আবার এতটা পথ খালি গাড়ি নিয়ে ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে, তাই ব্যস্ত হচ্ছি। জোনাথন দুপা এগিয়ে সরাইখানার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে ভেতরে আলো চোখে পড়ল। ভেতর থেকে পুরুষ কণ্ঠে ভেসে এলো, কে? জনাথন জবাব দিল, আমার নাম বললে আপনি চিনতে পারবেন না, দয়া করে দরজাটা একটু খুলবেন। আবার সে পুরুষকণ্ঠ শোনা গেল, গিন্নি দেখো তো এত রাতে কে কড়া নাড়ছে, বোধহয় কোনো যাত্রী এসছে, দরজাটা খুলে দাও তো। কয়েক মুহূর্তের মধ্যে এক বৃদ্ধা এসে জোনাথনের সামনে দাঁড়ালো। জোনাথন বলল, আজকে রাতটুকু আপনার সরাইখানায় আশ্রয় পেয়ে বড়ই উপকৃত হব। এত রাতে তুমি কোথা থেকে এসছো বাছা? ইংল্যান্ড থেকে। পথ চলতি মানুষকে আশ্রয় দেওয়ার জন্যই তো আমার এই সরাইখানা। জোনাথন বলল, হ্যাঁ সে তো নিশ্চয়ই, কিন্তু ঘর খালি না থাকলে আমার অনুরোধ রক্ষা করবেন কি করে? তাই খালি না থাকলেও যা হোক কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। জোনাথন বৃদ্ধের কথা সমর্পণ করল। জোনাথন বৃদ্ধের পিছন পিছন এগিয়ে চলল। ছোট্ট একটা ঘরে শিকল খুলে বৃদ্ধা বলল, দেখো এতে তোমার অসুবিধা হবে না তো? জোনাথন দরজার দাঁড়িয়ে উকি মেরে বলল, না অসুবিধা তো কিছুই দেখছি না। ঘরে ঢুকে জোনাথন কোচম্যানকে ভাড়া দিয়ে বিদায় নিল। কিছুক্ষণের মধ্যে লাঠি ঠকঠক করতে করতে সরাইখানার মালিক তার ঘরে এসে ঢুকলো। গল্পে গল্পে সরাইখানার অতীত দিনে অনেক গল্প শোনালো জোনাথনকে। জোনাথন সারাদিন দীর্ঘ পথ ঘুরে ক্লান্ত, কিন্তু বৃদ্ধের সহজ সরল ব্যবহার ও সরল হৃদয়পূর্ণ কথায় মুগ্ধ। অনিচ্ছা সত্ত্বেও অনেক রাত্রি পর্যন্ত তাকে গল্প করতে হলো। রাত 10টার সময় খাবারের থালা হাতে নিয়ে বৃদ্ধা জোনাথনের ঘরে আপনজনের মতন খাওয়ালো তাকে। খাওয়া শেষ হলে কথার প্রসঙ্গে বৃদ্ধা জিজ্ঞেস করলে, কালই চলে যাবে বাছা? হ্যাঁ, কাল দুপুর পর্যন্ত তো আছি। কোন দিকে যাবে? ট্রান্সিলভেনিয়া। আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছ নাকি গো? না না, বেড়াতে নয়, একটা বিশেষ দরকারে যাচ্ছি। কারো বাড়িতে নাকি? হ্যাঁ, কিন্তু নাম বললে আপনি তো চিনতে পারবেন না। ট্রান্সিলভেনিয়া ড্রাকুলার দুর্গে যাব। ড্রাকুলার দুর্গের নাম শুনে বৃদ্ধার মুখের মধ্যে যেন একটা ভয়ঙ্কর ছাপ দেখা গেল। মুহূর্তের মধ্যে নিজেকে একটু সামলে নিয়ে বললেন, কোথায় যাবে বললে? ড্রাকুলার দুর্গে। বৃদ্ধার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মানুষ ভুলেও ড্রাকুলার দুর্গে যায় না, আর তুমি সেখানেই যাচ্ছ বাছা? ওখানে না গেলে কি চলে না? জোনাথন হাসতে হাসতে বলল, কেন, ওটা কি ভূতের বাড়ি নাকি? কি জানি বাছা, তবে লোকে জেনে শুনে গৌমুখও হয় না। ওই অঞ্চলে নাকি দিন দুপুরে পথে ঘাটে দল বেঁধে নেকড়ের পাল ঘুরে বেড়ায়, সারাদিন ধরে বল্লাহীন দাপাদাপি করে বেড়ায়। যেমন বীভৎস তাদের চেহারা, ব্যবহারও নাকি পিশাচের মতো। মুচকি এসে জোনাথন বলল, দুর্গা বাইরে না গেলেই হলো, দুর্গার ভেতরে তো আর ওরা আসছে না। কিন্তু ড্রাকুলার দুর্গে নাকি যত ভয়, ওটা নাকি মৃত্যুপুরী। ওসব কিছু নয়, লেখকের মন গড়া গল্প।
তা হোক, তোমার এমন কি দরকার যে ওখানে না গেলেই নয়? জোনাথন বলল, কাউন্ট ড্রাকুলা লন্ডনে একটা জমিদারি কিনেছেন। কাউন্ট ড্রাকুলার নামটা কানে যেতে বৃদ্ধার সর্বাঙ্গে আচমকা যেন কেমন শিহরণ খেলে গেল। মুহূর্তে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। জোনাথন বলে চলল, কাউন্ট ড্রাকুলার জমিদারিটা কেনার ব্যাপারে আমার কোনো ভূমিকা কম নয়। একটা কথা, তুমি তাকে দেখেছো? মানে তার সঙ্গে তোমার প্রত্যক্ষ পরিচয় আছে? না, তা অবশ্য হয়নি। ইতিপূর্বে ওনার সঙ্গে আমার যা কিছু যোগাযোগ হয়েছে সবই চিঠির মাধ্যমে। ভদ্রলোক টাকার কুমির, তাতে কোনো সন্দেহ নেই, তাই নাকি? অবশ্যই। রীতিমতোই একজন ধনকুবের না হলে এত বড় বাড়িটা জমিদারি কিনতে পারেন। কিন্তু তুমি সেখানে কী কারণে যাচ্ছ? বৃদ্ধার মুখের কথা কেড়ে নিয়ে জোনাথন বলল, তার সদ্য কেনা জমিদারি কারফ্যাক্স সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কাউন্টকে দিয়ে সব সই সাবুত করাতে হবে যে। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বলে, সবই তো বুঝলাম বাবা, কিন্তু ব্যাপারটা আমার যেমন কেন ঠেকছে। আমাকে তো সেখানে যেতেই হবে গো। কাল দুপুরে এখান থেকে গাড়ি আসার কথা। গাড়ি? হ্যাঁ, চিঠিতে তো ঠিক সেরকমই বলেছেন তিনি। আমি যেন নিজের ব্যবস্থায় প্রথম আপনার সরাইখানা পর্যন্ত চলে আসি, তারপর তার সব দায়িত্ব। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। জোনাথন এমনিতে খুব ক্লান্ত, তাই এরকম একটা বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর মতো শারীরিক অবস্থা তার নেই। তাছাড়া এতটা পথ সে না গিয়ে ইংল্যান্ডে ফিরে যাওয়ার চিন্তা পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। জোনাথন বৃদ্ধার কথায় কোনো আমল না দিয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তে তার দেরি হলো না। পরদিন সরাইখানার মালিকের তাকে জোনাথনের ঘুম ভাঙালো। সে চোখে মেলে দেখে জানলা দিয়ে এক চিলতে রোগ ঘরের মেঝে এসে পড়েছে। ঘুম থেকে উঠে পড়ে তাড়াতাড়ি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে। বৃদ্ধা চা নিয়ে এলো। চায়ের কাপে এগিয়ে দিয়ে বলল, তুমি ঘুমোচ্ছ দেখে আমি আর ডাকাডাকি করিনি। জোনাথন বলল, হ্যাঁ, কখন যে সকাল হয়ে গেছে আমি টেরই পাইনি। গতকাল এখানে আসতে গিয়ে যা ধকল গেছে, বিছানা শোয়া মাত্রই পুরো মরা। বৃদ্ধা একটু হেসে গত রাতের প্রসঙ্গ টেনে বললেন, বাছা, আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। কি কি আপনি কী সব কথা বলছেন? ওই যে কাল রাত্রে বললে না। কি আবার কি বললাম? তুমি ট্রান্সিলভেনিয়া যাবে বলেছিলে না? জোনাথন হেসে বলল, ও এই কথা। ব্যাপারটা আপনাকে বড়ই ভাবিয়ে তুলেছে দেখছি। ভাবনারই তো কথা। যেই অঞ্চলটা নিয়ে শুধুমাত্র আমিই নই, অনেকেই আতঙ্কে শিরিয়ে ওঠে। তুমি কিনা সেখানেই যেতে চাইছো? আমি কিন্তু মনে করি আপনার সব ভ্রান্ত ধারণা। কিছু সংখ্যক মানুষ মিছেই গুজব রটিয়ে বেড়াচ্ছে। আমি কিন্তু তবুও বলবো, সব গুজব নয় বাছা। নেকড়েগুলো অলৌকিক কর্ণ কারখানা, ডাইনিদের অবাধ বিচারণ, সব মিথ্যে বলে কি সব উড়িয়ে দেয় বলো? বিজ্ঞানের অলৌকিক ঘটনার কোনো স্থান নেই। তাকে থামিয়ে দিয়ে বৃদ্ধা বলল, স্বীকার করছি, তোমার লেখাপড়া করে অনেক কিছু শিখেছো। তবে বিজ্ঞানের মাপকাঠি দিয়ে তো সব কিছু বিচার করা যায় না। যুক্তির বুদ্ধি বাইরে অনেক কিছু থেকে যায়। হ্যাঁ, ঠিক তাই। তোমাদের সব কথাই মেনে নিলাম, ডাইনি বা নেকড়ের ব্যাপার সবই মিথ্যা। কিন্তু তবে কথা থেকে যাচ্ছে, নেকড়ের উৎপাত ওই অঞ্চলে থাকতে পারে। পার্বত্য এলাকা, পার্বত্যের পাদদেশ জুড়ে গভীর জঙ্গলে শুনেছি ওদিকটায়। তাই নেকড়ের উৎপাত থাকা অস্বাভাবিক নয়। তবে ওই যে নেকড়ের অলৌকিক কার্যকলাপের কথা বললেন, ওতে আমার ভীষণ আপত্তি। মন থেকে মেনে নিতে পারছি না। ভালো কথা, ড্রাকুলার দুর্গ, ওটা সম্বন্ধে তোমার কি মত? আপনাকে তো আগেই বলেছি, আমি ওখানে প্রথম যাচ্ছি। ড্রাকুলার দুর্গ সম্বন্ধে আমার কিছুই জানা নেই। ওই দুর্গে সাক্ষাৎ সব রক্তচোষাদের বাস জানো? এই ব্যাপারেও আমার একসঙ্গে মত নেই। রক্তচোষার সম্বন্ধে অনেক মুখরোচক গল্প ইংল্যান্ডে সর্বত্র চালু রয়েছে। তা হাটে মাঠে লোকের মুখে ঘুরে বেড়ায়। কিন্তু ওগুলো সম্বন্ধে বিশ্বাস করার মতন সামান্যতম তথ্য আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। জোনাথন তাচ্ছিল্যের সঙ্গে কথাগুলোকে বৃদ্ধাকে বলল। বৃদ্ধা নিজের গলা থেকে ত্রুসচিহ্নের হারটা খুলে জোনাথনের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি যখন যাবেই ঠিক করেছো, তাহলে এটা গলায় পরে নাও। এটা সঙ্গে থাকলে কোনো রকম বিপদই তোমায় স্পর্শ করতে পারবে না। জোনাথন ইতস্তত করতে লাগলো। বৃদ্ধা কিন্তু এত সহজে দম্বার মানুষ নয়। এবার বেশ চড়াই সুরে বলল, আজকালকার ছেলেদের সবটাতেই তো বাড়াবাড়ি। দুচত্বর কালির অক্ষর পেতেই যেতে ধরাতে সারাজ্ঞান করে। নাও, এটা গলায় পড়ে নাও। মনে করো এটা তোমার মায়ের আদেশ। নিজের ইচ্ছা না থাকলেও বৃদ্ধাকে খুশি করার জন্য জোনাথন তার হাতে থেকে ক্রুশচিহ্নটা সমেত হারটি নিয়ে গলায় পড়ল। বৃদ্ধার মুখে তখন হাসি ফুটে উঠল। জোনাথন মধ্যাহ্ন ভোজন সেরে কাউন্ট ড্রাকুলার প্রেরিত গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। বেলা 2টোর কাছাকাছি সরাইখানার দরজার সামনে একটা এক্কা গাড়ি এসে দাঁড়ালো। জোনাথন গাড়ির শব্দ পেয়ে সদর দরজায় এলো। কোচ বাক্স থেকে দীর্ঘাকৃতি এক মাঝবয়সী পুরুষ নেমে এলো। জোনাথন নমস্কার জানিয়ে বলল, কাউন্ট ড্রাকুলা গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আশা করি আমি মিস্টার হারকারের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি জোনাথন হারকার। তারপর জোনাথন এক পলক কোচম্যানকে দেখে নিল। তার গায়ের পায়ের পর্যন্ত ঝুলে পড়া কালো একটা কোট, মাথায় কম্বলের তৈরি চ্যাপ্টা টুপি। টুপিটা এমনভাবে মাথায় দিয়েছে যে তার মুখটা প্রায় দেখাই যাচ্ছে না। কোচম্যান বলল, স্যার, আপনার জিনিসপত্র কোথায়? দেরি না করে গাড়িতে তুলে ফেলি। তোমায় ব্যস্ত হতে হবে না, আমি নিয়েই আসছি।
কিছুক্ষণের মধ্যে সরাইখানার মালিক ও তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জোনাথন গাড়িতে উঠল। কোচম্যানের সঙ্গেত পাওয়া মাত্র তেজি ঘোড়াটা গাড়ি টেনে নিয়ে কার্পেথিয়ান পর্বতের গা বেয়ে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেল ঐক্কা গাড়ি। দুপাশের মাথা উঁচু করে সদরে দাঁড়িয়ে রয়েছে গাছের সারি। মাঝখান দিয়ে জঙ্গলের বুক চিরে সরীসৃপের মতো এঁকে বেঁকে হেলে দুলে সরু রাস্তাটা এগিয়ে চলেছে সামনের দিকে। এদিকে তখন বিদায় সূর্য তার শেষ রক্তিম আভাটুকু সূর্য গাছের মাথায় ছড়িয়ে দিয়ে বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছে। দেখতে দেখতে রাত্রির অন্ধকার নেমে এলো। জমাট বাঁধা অন্ধকারে ডুবে গেল কার্পেথিয়ান পর্বত আর তার পাদদেশের বনভূমি। গাড়ির চাকা দুটো কর্কশ আওয়াজ করে এগিয়ে চলল অন্ধকারের বুক চিরে। মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক ভেসে এলো রাত্রির নীরবতাকে ভঙ্গ করে। পর্বতের দিক থেকে নেকড়ের গর্জন ভেসে এসে জোনাথনের কানে এক দারুণ ভীতি সঞ্চার করলো। সে অন্যমনস্কভাবে জমার ক্রুশ চিহ্নটা নাড়াচাড়া করতে লাগলো। জানালার দিয়ে মুহূর্তের মধ্যে একবার বাইরের দিকে তাকালো, আর সেই সঙ্গে সেই বৃদ্ধার কথাগুলো বড্ড করে মনে পড়ে গেল। মাথার উপরে চাবুক হাতে বসে থাকা কোচম্যান নির্বাক। এতদিন যে নেকড়ের অলৌকিক কাণ্ডকারখানা, ডাইনিদের অবিশ্বাস্য ব্যবহার ও রক্তচোষকদের গল্প যে শুনেছে, এই মুহূর্তে সেগুলো যেন আর কিছুতেই অস্বীকার করতে পারছে না। তাদের যে অস্তিত্ব আছে তা আজ আর এক কথায় উড়িয়ে দিতে পারছে না জোনাথন। ভয় এড়ানোর জন্য কোচম্যানের সঙ্গে কথা বললে অন্যমনস্কটা হওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু বৃথা চেষ্টা। কোচম্যান অতি সংক্ষিপ্তে তার কথার উত্তর দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে নেকড়ের কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে উঠল। কয়েকটা যেন একেবারে তার গাড়ির গা ঘেঁষে গর্জন করছে। অনিশ্চিত বিপদাশঙ্কায় তার গায়ের কাঁটা দিতে লাগলো, গলা শুকিয়ে কাঠ। জোনাথন কিছুতেই স্বস্তি পাচ্ছে না। জানালার দিকে বাইরের দিকে তাকাতেও তার ভয় করছে। বুকের ভেতরে যেন একটা অনবরত হাতুড়ি পিটে চলেছে। কোচম্যান একসময় মুখ অস্পষ্ট শব্দ করে গাড়ি দাঁড় করালো। জানালা বাইরে জমাট বাঁধা অন্ধকার। অদূরবর্তী গাছগুলো ভূতের মতন সব মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কোচম্যান নিচে নেমে এলো, গাড়ির দরজা খুলে দিয়ে বলল, স্যার আমরা পৌঁছে গেছি, এই সেই ড্রাকুলার দুর্গ। জোনাথন গাড়ি থেকে নামলো না। খোলা দরজা দিয়ে বাইরে তাকাতেই তার চোখ ছানাপাড়া হওয়ার উপক্রম। এক পাল নেকড়ে গাড়ির চারদিকে দাপাদাপি করছে। গাড়ির হাক্কা আলোয় তাদের দুধের মতো সাদা দাঁতগুলো চিকচিক করছে। তাদের লকলকে জিভগুলোর দিকে চোখ পড়তেই গায়ে কাঁটা দিয়ে উঠল জোনাথনের। কেউ কেউ আবার লাফিয়ে লাফিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করছে। ঠিক তখনই সে একটা ব্যাপার লক্ষ্য করলো। কোচম্যান বিকৃত শব্দ করে হঠাৎ একটা নেকড়ের ঠ্যাং ধরে কয়েক হাত দূরে ছুঁড়ে ফেলে দিল। ব্যাস, ভোজবাজির মতো চোখের ফলকে সব নেকড়েগুলো নিঃশব্দে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এসব ঘটনা দেখে জোনাথনের কৌতূহলের চেয়ে ভীতি সঞ্চারই বেশি হলো। জোনাথনকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে কালো ওভারকোট পরা কোচম্যান মাথার টুপিটা আরও সামনের দিকে টেনে নিয়ে বলল, স্যার এই সেই ড্রাকুলার দুর্গ, সদর দরজায় গাড়ি দাঁড় করিয়েছি। জোনাথন বিস্ময়ের ঘোর কাটিয়ে অন্যমনস্কভাবে জবাব দিল, দয়া করে নেমে আসুন। জোনাথন ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলো। গাড়ির আলোয় সুবিশাল ধ্বংসপ্রায় ড্রাকুলার দুর্গটা ঠিক ভূতের মতোই মনে হলো। তার সুউচ্চ চূড়োটা অন্ধকারের মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কোচম্যানের কথায় সে হঠাৎ আগে অবস্থা ফিরে পেয়ে বলল, স্যার আপনাকে মালপত্র এখানেই রইল। জোনাথন এদিক ওদিক তাকিয়ে নিয়ে পরিবেশটার সম্বন্ধে আঁচ করার চেষ্টা করলো। কোচম্যান বিদায় নেওয়ার জন্য উদ্যোগ করলো। কোচম্যানকে ছেড়ে দিতে তার মন কিছুতেই চাইল না, কিন্তু তাকে তার আটকানোর জন্য জোনাথনের কোনো উপায় নেই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘোড়াটা বেশ ক্লান্ত। এদিকে অনেক রাত হয়ে গেছে। ঠান্ডার মধ্যে কোচম্যানকে আবার বাড়ি ফিরতে হবে। কোচম্যান বলল, স্যার দরজায় কড়া নাড়ুন, দেখবেন ঠিক খুলে দেবে। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি আর দাঁড়িয়ে থেকে কী করবো, আমি বরং চলি। তাই করো, ঠান্ডায় তোমাকে আর কষ্ট দেবো না। কোচম্যান আর কথা না বাড়িয়ে গাড়ি চালিয়ে অন্ধকারের মধ্যে চলে গেল। এখন জোনাথন একেবারেই একা। একবার জোনাথন ড্রাকুলার দুর্গের সদর দরজায় গিয়ে দাঁড়ালো। অন্ধকার জমপুরিতে দাঁড়িয়ে জোনাথন নীরবভাবে ভাবতে লাগলো, দরজায় ধাক্কা দেবে না চিৎকার করে ডাকবে। কিন্তু মনে হয় চিৎকার গলা ফাটালেও কেউ ছুটে আসবে না। সামান্য ইতস্ততের পর জোনাথন ভয়ে ভয়ে আরও কিছুটা দরজার দিকে গেল। তারপর দরজার কড়ার খোঁজার সম্বন্ধে অন্ধকারে হাতড়াতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আচমকা দরজাটা খুলে গেল বিরাট একটা শব্দ করে। দরজার সামনে দীর্ঘাকৃতি এক পুরুষ মূর্তি এসে দাঁড়ালো। ঠিক সেই কোচম্যানের মতো পায়ের পর্যন্ত কালো ওভারকোট গায়ে দিয়ে ঢাকা, মাথায় একটা কালো কম্বল দেওয়া চ্যাপ্টা টুপি, টুপির কপালের ওপর টেনে নামানো, মুখটা পুরোপুরি দেখা যায় না। জোনাথন অপলক দৃষ্টিতে পুরুষ মূর্তিটার দিকে তাকিয়ে রইল। দরজায় দাঁড়িয়ে থাকা পুরুষ মানুষটি ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, আমি কাউন্ট ড্রাকুলা। জোনাথন চোখের তারায় ভয় ও অবিশ্বাসের ছোপ। লোকটা এবার বলল,
ও, তাহলে আপনি জোনাথন হারকার, দয়া করে ভেতরে আসুন। জোনাথন কাউন্টকে অনুসরণ করলো। দুর্গের ভেতরে ঢুকে যাওয়ার সময় এক অজানা ভয় বারবার করে তার গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো, কী ব্যাপার, এত বড় একটা দুর্গে কাউন্ট ড্রাকুলা ছাড়া দ্বিতীয় কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। এরকম একটা প্রেতপুরীকে কাউন্ট ড্রাকুলা কি একাই বাস করেন? তাহলে কি সরাইখানার বৃদ্ধার কথা বাস্তবায়িত হতে চলেছে? কিছুক্ষণের মধ্যে ভাবলো, না, কাউন্টকে সন্দেহ করার কিছুই নেই। এই পর্যন্ত তার কথা ও কাজ একটুটুকু অমঞ্জস্য নজরে পড়েনি। চিঠির বক্তব্য অনুযায়ী যথাসময়ে গাড়ি পাঠিয়ে দিয়েছেন, নিজের দরজার দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এমন যার কথার দাম তাকে অবিশ্বাস করি কীভাবে? কাউন্টের পিছন পিছন জোনাথন একটি সুসজ্জিত ঘরে ঢুকল। মিস্টার হারকার, এটাই আপনার ঘর। যেদিন এখানে থাকবেন কষ্ট করে এই ঘরটাতে একটু থাকতে হবে, কোনো আপত্তি নেই তো? জোনাথন তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, কষ্ট করছেন কি, এত সুসজ্জিত ঘর? কাউন্ট মুচকি হাসলেন। জোনাথন এবার বলল, এমন সুন্দর একটা ঘরে সারা জীবন থাকতে পারলে আমার মতন সাধারণ আইনজ্ঞের জীবনে অর্থে যেত। কাউন্টের ঠোঁটের কোণে আবার হাসি দেখা গেল। এবার বলল, তারপরেও যদি একটু আধটু অসুবিধা হয় নিজের মনে করে মানিয়ে নেবেন, তাছাড়া আমি তো রইলামই। জোনাথন হেসে বলল, হ্যাঁ, সে তো আপনি আছেন। মনে করবেন এটা আপনার নিজেরই বাড়ি, ভুলেও কোনো রকম সংকোচ করবেন না। যখনই কিছু দরকার হবে নির্দ্বিধায় আমাকে বলবেন। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এমনিতেই অনেক রাত্রি হয়ে গেছে, পথে ধকলও কম হয়নি নিশ্চয়ই। আপনি বিশ্রান্ত, আজকে আপনাকে বিরক্ত করব না। যা হোক, কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, বাকি কথা বরং কাল হবে। কথা বলতে বলতে কাউন্ট ড্রাকুলা খাবারের ঢাকনা খুলে গোছগাছ করে জোনাথনের সামনে অনেকগুলো খাবার সাজিয়ে দিল। জোনাথন বিস্ময় প্রকাশ করে বলল, সে কি, এখানে তো দেখছি একজনের খাবার, আপনি খাবেন না? কাউন্ট ড্রাকুলা বললেন, কিছু মনে করবেন না, আমি আগেই খাওয়ার পাট চুকিয়ে নিয়েছি, দুঃখিত। আপনার সঙ্গদান করতে পারলাম না বলে। আসলে বেশি রাত্রে আমার খাবার একদম সহ্য হয় না। আমি বরং আপনার সামনে বসছি, আপনি দয়া করে খেয়ে নিন। শুনছিলেন ব্রাম স্টোকারের লেখা ড্রাকুলার প্রথম পার্ট, কাউন্ট ড্রাকুলার আবির্ভাব। আপনার যদি এই এপিসোডটি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর একটি সাবস্ক্রাইবার হলে 20 সাবস্ক্রাইবার হবে এবং আমি আপনার নিজের লেখা গল্প পড়ে শোনাবো আপনাদের। এই সিরিজটি কন্টিনিউ করতে আমাকে বিশেষ করে সাপোর্ট করুন। তো চলুন, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের রবিবার আবার একটা নতুন এপিসোড এই ড্রাকুলা সিরিজে।